नमस्कार बंधुरा तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो आमरा एसएससी एमटीएस जो प्रिभियास ईयर क्वेश्चनगुलो करा शुरू करेছিলাম तार आजकेও একটি क्लास তোমাদের জন্য এনেছি। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি নিচের কোনটি সাঁতার খেলার সঙ্গে সম্পর্কিত নয়। কিসের সাথে? সাঁতার খেলা, সুইমিং। ঠিক আছে, দেখো অপশনগুলো দেখো, ব্রেস্ট স্ট্রোক নাকি ব্যাক স্ট্রোক নাকি ফ্রি স্টাইল নাকি পেনাল্টি কর্নার। তো দেখো এই যে পেনাল্টি কর্নার, ঠিক আছে, এটা কিসের সাথে যুক্ত? এটা যুক্ত হচ্ছে ফুটবলের সাথে। ঠিক আছে, ফুটবল। তো মনে রাখবে এই যে ব্রেস্ট স্ট্রোক বা ব্যাক স্ট্রোক বা ফ্রি স্টাইল এই তিনটাই কিন্তু সুইমিং বা সাঁতার কাটার সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে এখানে কোনটি যুক্ত নয় সাঁতার খেলার সাথে? পেনাল্টি কর্নার। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট দেখো প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের মধ্যে সপ্তম সর্বাধিক প্রচুর ধাতুর নাম কি, যা মধ্যযুগীয় ল্যাটিন শব্দ কালিয়াম থেকে উদ্ভূত? তো দেখো মুদ্রা কথা এখানে যে প্রশ্নটা জানতে চেয়েছে যে আমাদের ভূত্বকের মধ্যে, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর যে ভূত্বক সেই ভূত্বকের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতুটি পাওয়া যায়, যেটিকে মধ্যযুগীয় কি বলা হতো? কালিয়াম বলা হতো। তো মনে রাখবে উত্তরটা হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, উত্তরটা হচ্ছে পটাশিয়াম, যার সাংকেতিক চিহ্ন কে। কিন্তু দেখো এইটুকু জানলেই তো আমাদেরকে হবে না, প্রথমত জানতে হবে যে দেখো এটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীটাকে যদি আমরা তরমুজের মতো করে কাটি, ঠিক আছে, ধরো এটা তরমুজের একটা অংশ, তাহলে এটা কাটলে কীরকম দেখাবে? এরকম দেখাবে। ঠিক আছে, আমি যদি বড় করি, তো দেখো এইটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একদম উপরের স্তরটাকে বলা হচ্ছে শিয়াল, শিয়াল। তারপরেরটাকে মাঝেরটাকে বলা হয় সীমা, সীমা। আর একটা হচ্ছে নিফে, শিয়াল, সীমা, নিফে। তার অর্থ এই যে মানে নামগুলো দিয়েছে তার একটা অর্থ আছে। শিয়াল শব্দের অর্থ এখানে বলতে চাই যে কি এখানে কোন কোন ধাতু পাওয়া যায়? এখানে পাওয়া যায় সিলিকন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, সীমা, এখানেও দেখো সিলিকন, তার সাথে কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ঠিক আছে, কি পাওয়া যায়? ম্যাগনেসিয়াম। তারপর হচ্ছে নিফে, নিফে মানে কি এখানে নিকেল, তার সাথে কি পাওয়া যায়? আয়রন পাওয়া যায়। ঠিক আছে, সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন, ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে নিকেল এবং আয়রন। দেখো এই যে ধাতুগুলো এখানে পাওয়া যায় তার জন্য এটার নামকরণ এরকমভাবে করা হয়েছে। এরপর দেখো আমরা যত পৃথিবীর গভীরে যাই, ঠিক আছে, এই শিয়াল মানে কি একদম উপরের স্তর আর নিফে একদম নিচের স্তর। তো আমরা পৃথিবীর যত গভীরে যাই মনে রাখবে টেম্পারেচার তত বাড়তে থাকে, যত গভীরে যায় টেম্পারেচার তত বাড়তে থাকে। তার সাথে সাথে কী হয়? প্রেশারটাও বাড়তে থাকে, প্রেশার বাড়তে থাকে এবং ডেনসিটিওটাও বৃদ্ধি পায়। দেখো টেম্পারেচার বাড়তে থাকে তোমরা কি করে বুঝবে? ধরো একটা কল আছে, আমরা দেখবে যখন শীতকালে কল থেকে জল বার করি তখন জলটাকে গরম মনে হয়। কারণটা কি? দেখো আমাদের যে মাটির নিচে যে জলের টেম্পারেচার সেটা বরাবর একই থাকে, প্রতি 10 মানে যত নিচে যাচ্ছি তার সাথে সাথে টেম্পারেচারটাও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন কল থেকে জলটা বার করি শীতকালে তখন ওই জলটা কি মনে হয়? মনে হয় যে গরম জল বেরোচ্ছে। কারণ কি? বাইরের ওয়েদারটা এই ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, তার জন্য এই জলটাকে কি মনে হচ্ছে? গরম। আবার যখন গ্রীষ্মকালে আমরা জল নিই কল থেকে তখন কি হয়? বাইরের ওয়েদারটা এই জায়গাটার থেকে কি হয়ে যায়? বেশি গরম হয়ে যায়, তখন কি মনে হয়? জলটা ঠান্ডা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে আমরা যখন কল থেকে জল বার করি তো শীতকালে সেটা গরম মনে হয় কিন্তু গ্রীষ্মকালে সেটা ঠান্ডা মনে হয় কেন? কারণ আমরা পৃথিবীর যত গভীরে যাই তার সাথে সাথে টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তো যদি ধরো এখানে যদি 15 ডিগ্রি টেম্পারেচার থাকে জলটার আর বাইরে যদি টেম্পারেচার আমাদের ধরো 5 ডিগ্রি থাকে তাহলে অবশ্যই জলটায় গরম মনে হবে। কিন্তু বাইরের টেম্পারেচার যদি 32 ডিগ্রি থাকে তখন কি এই জলটাকে ঠান্ডা মনে হবে? বুঝতে পেরেছো ব্যাপারটা? এরপর দেখো এটা তো হলো একটা ধাতু যে পাওয়া যায় সেই ভিত্তিতে একটা ভাগ করেছে। এটার একটা মেন ভাগ হয়, সেটা হচ্ছে কি ক্রাস্ট, মেন্টাল এবং কোর। ঠিক আছে, ক্রাস্ট, মেন্টাল এবং কোর ধর সেম ভাগ। ঠিক আছে, সেরকমভাবেই ভাগ করে দাও। একদম উপরের যে স্তর এটাকে কি বলা হচ্ছে? ক্রাস্ট, এটাকে বলা হচ্ছে ক্রাস্ট। ঠিক আছে, তারপরে মাঝের যে স্তর এটাকে বলা হচ্ছে মেন্টাল, এটাকে বলা হচ্ছে মেন্টাল এবং এটা হচ্ছে কোর। ঠিক আছে, এরপর দেখো এই যে ক্রাস্টকে আবার দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ঠিক আছে, একটা হচ্ছে কি এই উপরের দিকটাকে বলা হয় আপার লিথোস্ফিয়ার,
আপার লিথোস্ফিয়ার। তাহলে লিথোস্ফিয়ার কি, এই যে ক্রাস্টের যে উপরিভাগটাকে এটাকে বলা হচ্ছে আপার লিথোস্ফিয়ার, মানে যেখানে আমরা বসবাস করি। আর এই যে নিচের দিকটা আছে এটাকে বলা হচ্ছে লোয়ার লিথোস্ফিয়ার। ঠিক আছে, এবং দেখো এই যে আপার যে লিথোস্ফিয়ার এবং লোয়ার যে লিথোস্ফিয়ার আছে তাকে একটি রেখা আলাদা করেছে। এই যে রেখাটা আলাদা করছে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে করোনার ডিসকন্টিনিউটি লাইন। করোনার ডিসকন্টিনিউটি লাইন, ঠিক আছে, মনে থাকবে। এরপর দেখো তোমরা যদি ভালো করে দেখতে পাও, দেখো ক্রাস্ট, এটা হচ্ছে কি ক্রাস্ট, এটা হচ্ছে মেন্টাল। ক্রাস্ট এবং মেন্টালকে একটা রেখা আলাদা করেছে, ঠিক আছে, এটাকে বলা হয় মোহ। কি বলা হয়? মোহ বলা হয়। মনে রাখবে কি বলা হয়? মোহ বলা হয়। এই যে লাইনটা আলাদা করছে এটাকে বলা হচ্ছে মোহ। এরপর দেখো ক্রাস্টকে আমরা যেমন দুভাগে ভাগ করেছিলাম ঠিক মেন্টালকেও দুভাগে ভাগ করা যায়। এটাকে কি বলেছিলাম? লিথোস্ফিয়ার। এটাকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। কি বলা হয়? অ্যাসথেনোস্ফিয়ার। এটা হচ্ছে আপার স্থেনোস্ফিয়ার, এটা হচ্ছে লোয়ার স্থেনোস্ফিয়ার, ঠিক আছে। এরপর দেখো আপার স্থেনোস্ফিয়ার এবং লোয়ার স্থেনোস্ফিয়ারকে কি করেছে? একটা লাইন আলাদা করেছে। এই যে গ্রিন কালারের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা আলাদা করেছে। এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় রেপেটি ডিসকন্টিনিউটি লাইন। কি বলা হয়? রেপেটি ডিসকন্টিনিউটি লাইন, ঠিক আছে। এরপর দেখো মেন্টাল এবং কোর, ঠিক আছে, অন্য একটা কালার নিই। মেন্টাল, এটা হচ্ছে মেন্টাল, এটা হচ্ছে কোর। এই যে মেন্টাল এবং কোরকে যে আলাদা করেছে তাকে বলা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি লাইন। কি বলা হয়? গুটেনবার্গ, ঠিক আছে, এটা কি বলা হয়? গুটেনবার্গ। এরপর তোমাদের প্রশ্ন আসবে যে কোরকে কি তাহলে দুভাগে ভাগ করা হয় না? কোরকেও দুভাগে ভাগ করা, একটা হচ্ছে আপার কোর এবং একটা লোয়ার কোর। এবং কোরকে যে রেখাটি আলাদা করে তাকে বলা হয় লেম্যান ডিসকন্টিনিউটি লাইন। এরপর দেখো এটা তোমাদেরকে আমার বোঝানোর মেন কারণটা কি, দেখো এই যে ক্রাস্ট, এই ক্রাস্টের মধ্যে উপরিস্থলে কি থাকে? আমাদের যে সমুদ্র, তাছাড়া আমাদের যে ভূমি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যেখানে আছি সেটা হচ্ছে লিথোস্ফিয়ারের মধ্যে আমরা থাকি, ঠিক আছে। যতটা আমরা নিচের দিকে যাই কি বললাম, টেম্পারেচার সবসময় বৃদ্ধি পায়। এরপর ধরো যদি টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে তাহলে দেখো এইখানে যখন আসে তখন কি থাকে? অত্যাধিক গরম থাকে। এবং এইখানে কি থাকে? পৃথিবীটা এখানে প্লাজমা আকারে আছে। কোরে পৃথিবীটা কীরকম? প্লাজমা। প্লাজমা বলতে কি জিনিসটা জানো? আমরা যে জেলি চকলেট খেয়েছি না ছোটোবেলায়, সেই জেলি চকলেটটা কীরকম? না তরল না কঠিন, ঠিক সেরকম অবস্থায় পৃথিবীর যে মানে মধ্যবিন্দুটা ঠিক সেরকমভাবেই আছে প্লাজমা অবস্থায়। কারণ কি? এখানে টেম্পারেচার এতই হাই যেটা না তরল অবস্থায় আছে না কঠিন অবস্থায় আছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্লাজমা। এবং এই প্লাজমাটা যখন আমাদের মাটি ফুঁড়ে একদম বাইরে বেরিয়ে আসে তখন তাকে কী বলা হচ্ছে? লাভা। এবং তাকে কী বলা হয়? অগ্নুৎপাত বলা হয়, বা আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত, ঠিক আছে। এরপর দেখো তাহলে উত্তরটা কী ছিল? পটাশিয়াম ছিল। দেখো পটাশিয়ামের, দেখো তাহলে তোমাদেরকে এখানে একটা কাজ দিই, সেটা হচ্ছে কি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই চারটা ধাতুর তোমরা অ্যাটমিক নাম্বারটা তোমরা খুঁজবে। এবং তারপর তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন, তোমরা সায়েন্স থেকে অনেকেই কোশ্চেন করতে চাইছিলে, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে সেটা কি করবে? কমেন্ট বক্সে জানাবে, বা একটা নাম্বার দিচ্ছি তোমাদেরকে এইখানে পাঠাবে, ঠিক আছে। দেখো নোট করে নিও 6297690129, এই যে নাম্বারটা ডিসক্রিপশান বক্সেও থাকবে, এখানেও কিন্তু তোমরা পাঠাতে পারো। দেখো তোমাদের সুবিধার্থে একটা কাজ করছি, দেখো পটাশিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 19, ঠিক আছে। ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার, ক্যালসিয়ামের হচ্ছে 20, ম্যাগনেসিয়ামের হচ্ছে তোমার 12 এবং অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, ঠিক আছে। তোমাদেরকে এটাও বলে দিলাম, তবু এটা করে রেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের আর্টিকেল 44 উদ্দেশ্যটা কি? আর্টিকেল 44-এর উদ্দেশ্যটা কি? শৈল্পিক বা ঐতিহাসিক স্বার্থের প্রতি স্মৃতিস্তম্ভ বা স্থান রক্ষা করা, রাষ্ট্রের পাবলিক সার্ভিসে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করা, পরিবেশ রক্ষা বা উন্নত করা, নাকি নাগরিকদের জন্য সুরক্ষিত করার জন্য ভারতের ভূখণ্ডের মধ্যে একটি অভিন্ন নাগরিক কোড। দেখো আর্টিকেল 44 যেটাকে বলা হচ্ছে কি ইউনিফর্ম সিভিল কোড, যেখানে কি বলা হয়েছে? একটি অভিন্ন নাগরিক কোড। এই যে ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, এটা আমাদের সংবিধানের আর্টিকেল 44 এটার উল্লেখ আছে।
ইউসিসি মানে কি, সমান আইন সংহিতা। ধরো প্রত্যেকটা মানুষের জন্য বিবাহের যে নিয়ম সেটা যাতে এক হয়, তার জন্য এটা নিয়মটা মূল উদ্দেশ্য, যেটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে। এবং এটি প্রথম ভারতের কোথায় লাগু হয়েছিল জানো? গোয়াতে। এবং আরও একটি রাজ্যে বর্তমানে লাগু হয়েছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। একটা জিনিস মনে রাখবে, দেখো এই যে আর্টিকেল 44 এটা কিসের মধ্যে পড়ে? আমাদের সংবিধানের ভাগ 4। ভাগ 4 কি থাকে? 36 থেকে 51 আর্টিকেল, ঠিক আছে? তাহলে ভাগ 4-এর মধ্যে পড়ছে 44। আর এই 44 ভাগ 4-এ কি আছে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর এখানে সরাসরিভাবে কি বলা হয়েছে? যে ডিপিএসপি কোর্টে প্রবর্তনীয় নয়। কারণ মেন মানে কোর্টে প্রবর্তনীয় নয় মানে কি, ধরো ডিপিএসপির আন্ডারে মানে কি ইউসিসি দেখো এখানে ডিপিএসপির আন্ডারে রাখা হয়েছে, তার অর্থাৎ কোনো রাজ্যে চাইলে সেটাকে লাগু করতে পারে, কোনো রাজ্য চাইলে নাও লাগু করতে পারে। তুমি এটা নিয়ে যে কেস করতে পারো না যে ওই রাজ্য লাগু করেছে, মানে গোয়ার লাগু করেছে, ওয়েস্ট বেঙ্গল কেন লাগু করছে না, এরকম বিষয়ে তুমি কোনো কেস কিন্তু ডিপিএসপির আন্ডারে যেগুলো থাকবে বিষয়গুলো, সেগুলো নিয়ে তুমি কোর্টে কেস করতে পারবে না। এটাই মূল উদ্দেশ্য। এই দেখো ভাগ 4-এর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে আর্টিকেল 39A। আর্টিকেল 39A, সেখানে কি বলা হয়েছে? ফ্রি লিগ্যাল এড। ফ্রি লিগ্যাল এড মানে ফ্রিতে আইনি সহায়তা, সেটা কোথায়? আর্টিকেল 39A। এবং আর্টিকেল 50 খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর্টিকেল 50, আর্টিকেল 50-এ কি বলা হয়েছে? যে আমাদের যে পাওয়ারটা আছে না, একটা হচ্ছে কি এক্সিকিউটিভ পাওয়ার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, মানে একটা হচ্ছে আইনগত দিক থেকে আর একটা আমাদের পার্লামেন্টের। এই যে দুটো পাওয়ার, এই দুটো পাওয়ারকে আলাদা করেছে কি? আর্টিকেল 50। এরপর বলবে তাহলে আর্টিকেল 51-তে কি আছে? আর্টিকেল 51-তে বলা হয়েছে যে ভারতের একটা নিজস্ব বিদেশ নীতি থাকবে। তাছাড়া কি বলেছি? বিদেশ নীতি থাকবে একটা নিজস্ব, এবং তার সাথে ভারত কি করবে? অন্তর্রাষ্ট্রীয় যে শান্তি, সেই শান্তি স্থাপনায় সহযোগিতা করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি এমজি রানাডে মানে মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে এবং জিভি যোশী কি করেছেন? প্রতিষ্ঠিত করেছিলেন। দেখো অভিনব ভারত, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে আইএনসি, দ্য বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন নাকি পুনা সর্বজনিক সভা। তো দেখো এখানে প্রত্যেকটা যদি আমরা দেখে নিই যে কে কে স্থাপনা করেছে কোনটা, মানে কোন সংগঠনটা কে স্থাপনা করেছে, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো অভিনব ভারত, প্রথমে যেহেতু এটা ছিল তাহলে এটাই করো, অভিনব ভারত। দেখো অভিনব ভারতের স্থাপনা হয়েছিল তোমার 1904 সালে। কবে হয়েছিল? 1904 সালে। এবং কোথায় হয়েছিল? পুনাতে, ঠিক আছে? এবং এটির স্থাপনা করেছিল কে? সাভারকার ব্রাদার্স। সাভারকার ব্রাদার্স। সাভারকার ব্রাদার্সের মধ্যে কে কে থাকছে? একটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার, কিছুদিন আগে এনাকে নিয়ে একটা সিনেমা বেরিয়েছে, ঠিক আছে? বিনায়ক দামোদর সাভারকার। আরেকটা আছে কে? এনারই ভাই গণেশ দামোদর সাভারকার, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে অভিনব ভারত। অভিনব ভারত, তাহলে এটা তোমরা নোট করে নিয়েছো আশা করি। এরপর এটা মুছে দিচ্ছি। এরপর দেখো অভিনব ভারতের পরে কি ছিল? দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ কি আইএনসি। আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো এটার স্থাপনা কবে হয়েছিল? 1885। এবং এটির স্থাপনা কে করেছিলেন? এ ও হিউম, যাকে আমরা কি বলি? অ্যালান অক্টাভিয়ান হিউম, ঠিক আছে? তাহলে আইএনসি স্থাপনা করেছিল কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। কত সালে? 1885 সালে। এই যে আইএনসি, তোমরা একটা জিনিস জানো, প্রতি বছর এদের কি হয়? একটা করে সামিট হয় বা সেশন হয়। তাহলে এদের যে প্রথম সামিট, ঠিক আছে, সেটা কবে হয়েছিল? 1885-তে হয়েছিল। এইখানে প্রেসিডেন্ট কে ছিল এই সেশনটার? এটা ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি, ঠিক আছে? এবং এটি কোথায় আয়োজন করা হয়েছিল? এটা হয়েছিল বোম্বের গোকুল দাস, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। দেখো এটা মেন হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে সেই সময় কি হয়? প্লেগ ছড়িয়ে পড়ে। তার জন্য এটা স্থান পরিবর্তন করে কোথায় হয়? মানে বোম্বেতে হয়। এবং এখানে আরও একটা জিনিস মনে রাখবে, এখানে 72 জন ডেলিগেটস, 72 জন কিন্তু নেতা এখানে যুক্ত হয়েছিল, 72 জন। এটা প্রশ্ন আসে।
তাহলে প্রথমটা হলো, এরপর দেখো এটা হলো প্রথম, এরপর হচ্ছে প্রথম বিদেশি প্রেসিডেন্ট কে ছিলেন, আইএনসির প্রথম বিদেশি প্রেসিডেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। ফার্স্ট ফরেনার কে ছিলেন, ফার্স্ট ফরেনার দেখো নোট করে নাও, কে ছিলেন, জর্জ ইউলে, জর্জ ইউলে। তিনি কত সালে, 1888 সালে, 1888 সালে কী হয়েছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং কোন সামিটে হয়েছিলেন, এলাহাবাদ, এলাহাবাদ যে বৈঠক সেখানে কিন্তু হয়েছিলেন। এরপর হলো তাহলে কি, প্রথম বৈঠক কখন হয়, কে প্রেসিডেন্ট ছিলেন, কোথায় হয়েছিল বললাম, প্রথম বিদেশি হলো। এরপর প্রথম মহিলা, ফার্স্ট ওমেন, ফার্স্ট ওমেন কে হয়েছিলেন, অ্যানি বেসান্ত, 1917 সালে, ঠিক আছে, 1917তে হয়েছিলেন অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত, ঠিক আছে। এবং এটির প্রেসিডেন্ট কে ছিলেন, অ্যানি বেসান্ত। কোথায় ছিল এটার সভাটা, ক্যালকাটাতে বা কলকাতাতে ছিল, ঠিক আছে। ফার্স্ট ওমেন হয়ে গেল। এরপর হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ওমেন তো হলো, ফার্স্ট ভারতীয় মহিলা, দেখে নাও এটাও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করবে। ফার্স্ট ভারতীয় মহিলা 1925 সালে হয়েছিল কানপুর অধিবেশনে, কে হয়েছিলেন, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। পরীক্ষায় এই প্রশ্নটা একদম ভুল করে এসো না, প্রথম যদি বলা হয় মহিলা তাহলে অ্যানি বেসান্ত, আর প্রথম যদি বলা হয় ভারতীয় মহিলা তাহলে হচ্ছেন কে, সরোজিনী নাইডু। তাহলে দেখো আইএনসি সম্বন্ধে হলো, আইএনসি হলো, তাহলে অভিনব ভারত হলো, আইএনসি হলো। এরপর হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ঠিক আছে, তাহলে কি, বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, বোম্বে প্রেসিডেন্সি, ঠিক আছে। দেখো বোম্বে যে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন আছে এটির স্থাপনা হয়েছিল তোমার 1855-তে, 1855, এবং এটির স্থাপনা কে করেছিলেন, ফিরোজ শাহ, ঠিক আছে। এক হচ্ছেন কে, এক নাম্বার হচ্ছেন ফিরোজ শাহ, ফিরোজ শাহ, প্লাস তার সাথে কে ছিলেন, কেটি তেলাং, কেটি তেলাং, এবং তার সাথে আর একটি গুরুত্বপূর্ণ নাম, বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে। তাহলে হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি সভা, তাহলে এটা হচ্ছে না, তাহলে লাস্ট পরে কি রইল, পুনা সার্বজনিক সভা। তাহলে পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিলেন, মহাদেব গোবিন্দ রানাডে এবং তার সাথে জিভি যোশী। কত সালে করেছিলেন, 1870 সালে করেছিলেন, 1870 সালের কবে, 2 এপ্রিল। বোঝা গেছে, কে করেছিলেন, এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে প্লাস জিভি যোশী, ঠিক আছে। নেক্সট প্রশ্নের দিকে যাও, কোন নদী সাংপো নামেও পরিচিত, গঙ্গা, গণ্ডক, কাবেরী নাকি ব্রহ্মপুত্র। তো আশা করি এই প্রশ্নটার উত্তর তোমরা অনেকেই জানো, যারা বিশেষ করে এই কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছ। কি বলেছে প্রশ্নটা, সাংপো নামে কোন নদীটা পরিচিত, সেটা হচ্ছে কি, ব্রহ্মপুত্র। কিন্তু শুধু এইটুকু জানলেই হচ্ছে কি যে ব্রহ্মপুত্রকে সাংপো নামে পরিচিত, তার জন্য তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের গতিপথটা। দেখো ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে কোথায়, তিব্বতের চেমাং ইয়ুং গ্লেসিয়ার থেকে। কি নাম, চেমাং ইয়ুং গ্লেসিয়ার, এখান থেকে উৎপত্তি হচ্ছে। উৎপত্তি হওয়ার পরে অরুণাচল প্রদেশে, ঠিক আছে, অরুণাচল প্রদেশে একটা কি আছে, পাস আছে, একটা পাস আছে। সেই পাসটার মধ্য দিয়ে কী হচ্ছে আমাদের, এক মিনিট, হ্যাঁ এটা একটু ইরেজ করছি। দেখো এইখানে একটা আমাদের অরুণাচল প্রদেশ যদি ধরি, এইখানে একটা আমাদের পাস বা দাররা আছে, ঠিক আছে। এরপর দেখো তিব্বত থেকে তৈরি হলো নদীটা, তারপর অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে ঢুকলো, তারপর কি আসাম হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। তো দেখো এই যে তিব্বত থেকে যেখানে নদীটা তৈরি হয়েছে চেমাং ইয়ুং গ্লেসিয়ার থেকে, সেখানে বলা হয় এটাকে সাংপো, সাংপো, ঠিক আছে। এইখানে কি আছে, নামচা বর্মা পর্বত, এই পর্বতটার মধ্য দিয়ে যখন ভারতে ঢুকলো তখন এটাকে বলা হচ্ছে দিহাং। অরুণাচল প্রদেশ তো এটা, এই অরুণাচল প্রদেশে বলা হচ্ছে দিহাং। আর এই যে দার্রাটার মধ্য দিয়ে ঢুকছে বা পাসটার মধ্যে দিয়ে, এই পাসটাকে কি নাম দেওয়া হয়েছে, ইয়াং ইয়ার দার্রা,
ইয়াব পাস, এটা দিয়ে ভিতরে ঢুকলো। অরুণাচল প্রদেশে এই নদীটার নাম হচ্ছে কি দিহাং, এবং যখনই এটা আসামে চলে আসছে, এটা হচ্ছে আসামে এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে দেখো তিব্বত থেকে নামচা বর্মা পর্বত এই পর্যন্ত হচ্ছে সাংপো। নামচা বর্মা পর্বত থেকে এখানে একটা পর্বত আছে সাদিয়া বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এই সাদিয়া কি করছে, এটা সাদিয়া হচ্ছে আসাম এবং অরুণাচল প্রদেশের বর্ডার। এই সাদিয়া পর্যন্ত হচ্ছে কি দিহাং নামে পরিচিত, এবং সাদিয়ার থেকে ডুবরি, যেখানে কি আসামের সীমা শেষ হচ্ছে তারপর বাংলাদেশ পড়ে যাচ্ছে, ডুবরি, সেখানে হচ্ছে এটা কি ব্রহ্মপুত্র নামে পরিচিত। এবং আসামেই, ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নদীর উপরে আমাদের যে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর উপরেই গড়ে উঠেছে, ঠিক আছে। এবং এই সাদিয়ার কাছে একটা দ্বীপ আছে, নদী এই ব্রহ্মপুত্র নদীর তৈরি দ্বীপ, সেটাকে বলা হচ্ছে কি মাজুলি দ্বীপ। কি বলা হচ্ছে? মাজুলি দ্বীপ, ঠিক আছে। এই যে মাজুলি দ্বীপ, এটা হচ্ছে কি ভারতবর্ষের প্রথম নদী দ্বীপ যুক্ত একটা জেলা, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো কি বললাম, এখানে তিব্বতের যে চেমাং ইয়ুং গ্লেসিয়ার থেকে নামচা বর্মা পর্যন্ত হচ্ছে সাংপো, নামচা বর্মার থেকে সাদিয়া পর্যন্ত হচ্ছে দিহাং, আর এইখানে সাদিয়ার থেকে ডুবরি পর্যন্ত হচ্ছে ব্রহ্মপুত্র। অ্যান্সারটা বোঝা গেছে। দেখো আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি আর্টিকেল 149 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, আর্টিকেল 149 আমাদেরকে কি বলেছে? দ্য কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, নাকি দ্য ডিউটিস অ্যান্ড পাওয়ার অফ দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, দ্য টার্ম অফ অফিস কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, না দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিএজি। তো দেখো আর্টিকেল 149, ঠিক আছে। তার আগে দেখো আর্টিকেল আমাদের ভাগ 5-এর আর্টিকেল 148 থেকে আর্টিকেল 151, এখানে কিসের চর্চা করা হয়েছে? সিএজি কি ফুল ফর্ম? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এই যে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইখানে আর্টিকেল 148-এ কি বলা হয়েছে? 148-এ বলা হয়েছে যে আমাদের যে সিএজি হবে তার নিযুক্তিটা কী হবে, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে? প্রধানমন্ত্রীর পরামর্শে, ঠিক আছে। কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। কে করবে? প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর পরামর্শে কে করে সিএজির নিযুক্তি? প্রেসিডেন্ট করে। এবং এদের কার্যকাল কত বছর হয়? 65 বছর বয়স, নাকি 6 বছর, বোঝা গেছে। এরপর হচ্ছে আর্টিকেল 149, এখানে কি বলা হয়েছে? যে আমাদের যে সিএজি আছে তার কিছু পাওয়ার সম্বন্ধে কথা বলা হয়েছে। মানে আমাদের যারা সিএজি আছে, সিএজি কি? সিএজি হচ্ছে একটা সমিতি যারা কি করে, ভারত সরকারের বা রাজ্য সরকারের বিভিন্ন ধরনের যে খরচগুলো আছে সেই খরচগুলোকে ইনভেস্টিগেশন করে। কে করে? সিএজি, ঠিক আছে। তাহলে আর্টিকেল 149-এ এক সিএজির কি বলেছে? পাওয়ার সম্বন্ধে কথা বলেছে। এবং এখানে বলা হয়েছে যে সিএজি চাইলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল বা স্টেট দুটা গভর্নমেন্টেরই যে কোনো খরচের উপর ইনভেস্টিগেশন করতে পারে। আর তারপর কি আছে? আর্টিকেল 151। আর্টিকেল 151-এ কি বলা হয়েছে? দেখো আর্টিকেল 151-এ বলা হয়েছে যে সিএজি তার রিপোর্টটা কাকে দিবে? প্রেসিডেন্টকে দিবে, ঠিক আছে। সিএজি তার রিপোর্টটা কাকে দিল? প্রেসিডেন্টকে। এরপর দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সিএজিকে যেহেতু নিয়োগ করছে প্রধানমন্ত্রী তার পরামর্শ দিয়ে প্রেসিডেন্টকে দিয়ে, তো তোমরা এটা ভাবতেই পারো যে তাহলে সিএজি হয়তো প্রধানমন্ত্রীর হয়ে কাজ করবে, কিন্তু না। দেখো সিএজি যে রিপোর্টটা তৈরি করবে, ঠিক আছে, এই রিপোর্টটার উপর ইনভেস্টিগেশন করা হবে। সিএজি একটা রিপোর্ট তৈরি করলো, ওই রিপোর্টটারও ইনভেস্টিগেশন করা হবে। এটা কে করবে? তার জন্য একটা সমিতি আছে যাকে বলা হচ্ছে লোকলেখা সমিতি। এই যে সমিতিটা থাকে, এই সমিতির যিনি চেয়ারপারসন থাকেন বা হেড যিনি থাকেন তিনি কে হন জানেন? তিনি হচ্ছেন কি অপোজিশন পার্টির
লিডার, অপোজিশন পার্টির যে মেন লিডার থাকেন তিনি কিন্তু লোকলেখা সমিতির মানে চেয়ারপারসন হয়। তাহলে এরপর দেখো, প্রধানমন্ত্রী সিএজিকে নিয়োগ করতেই পারে, কিন্তু সিএজি যে রিপোর্টটা তৈরি করবে সেই রিপোর্টটার উপর জাজ কে করতে পারবে বা ইনভেস্টিগেশন কে করতে পারবে? লোকলেখা সমিতি। আর এই লোকলেখা সমিতির চেয়ারপারসনকে অপোজিশনের লিডার। তাহলে তোমরা জানোই অপোজিশনের কাজ কি, সরকারের সবসময় বিরোধিতা করা। তাহলে এখানে যদি কিছু এরা ভুল কাজ করে সেটা নিয়ে অবশ্যই বিরোধিতা করবে অপোজিশন পার্টির লিডার। তার জন্য আর্টিকেল 151-এ বলা হয়েছে যে সিএজি রিপোর্টটা প্রেসিডেন্টকে দেওয়া হবে, কিন্তু সিএজি রিপোর্টে জাজ করার অধিকার লোকলেখা সমিতির থাকবে এবং লোকলেখা সমিতির হেড থাকবেন কে? আমাদের যে অপোজিশন পার্টির লিডার থাকবেন তিনি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমি ছিলাম না, আজকে একটু হসপিটাল যেতে হয়েছিল, তার কারণে আজকে ক্লাসটা তোমাদেরকে একটু মানে কম সময়ের জন্য হলো। ঠিক আছে, পরের দিন আবারও বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ, জয় হিন্দ।